আসসালামু আলাইকুম ইমরান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো কৃষিগুচ্ছ গাইডলাইন সেশন 3 এটা তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে কিছু সমস্যার কারণে আমরা লাইভ সেশনটা করতে পারি নাই, বাট তোমাদের যে কিছু প্রশ্ন, কমন প্রশ্ন যেটা আমরা এই সপ্তাহে পেয়েছি, তো তারই আলোকে মূলত এটা রেকর্ডেড গাইডলাইন সেশন। তো এখান থেকে তোমরা তোমাদের প্রশ্নগুলোর সকল অ্যান্সার পেয়ে যাবা। তো এরপরেও যদি কোনো সমস্যা থাকে সেটা তো আমাদের ডিসকাশন গ্রুপ আছেই, প্রবলেম সলভিং গ্রুপ আছেই, সেখানে তোমরা জানাতে পারো। তো আমি এটা তোমাদের জানাই দেবো যে তোমাদের প্রবলেমগুলোর সলিউশন কি হবে। তো আশা করি এই যে প্রবলেমগুলাই এখন তোমরা ফেস করতেছো এগুলোর একটা সমাধান তোমাদের আপাতত আমি দিব। দেখো আমাদের স্ক্রিনে তোমরা প্রবলেমগুলো দেখতে পাচ্ছ। আশা এই প্রশ্নগুলো আমরা বেশি পাইছি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তো বললামই, ডিসকাশন গ্রুপে আছে, ওখানে আমি জানাই দিব। ঠিক আছে? তো প্রথম যে সমস্যা তোমরা এখন ফেস করতেছো এটা আছে অনেকের ক্ষেত্রেই আসলে প্রবলেমগুলো ফেস হচ্ছে, সেটা হচ্ছে মেইন এক্সাম প্লাস হচ্ছে আমাদের যে এক্সাম বেস। ঠিক আছে? তো অনেকে পড়তেছো, ঠিক আছে, অনেকে রেগুলার পড়াশোনা করতেছো, বাট তোমাদের এক্সামে কি হচ্ছে, মার্ক তোমরা কম পাচ্ছ। ঠিক আছে, অনেকে মার্ক কম পাচ্ছ। আচ্ছা, এর সমাধানটা কি হতে পারে? তো দেখো, প্রথম কথা হচ্ছে প্রশ্ন তো আমরা বইয়ের বাইরে করতেছি না, প্রশ্ন ব্যাংকের বাইরে আমরা এক্সাম নেই না, তাই না? প্রশ্ন ব্যাংকে থেকে অ্যানালাইসিস করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা প্রশ্ন দিয়ে এক্সাম নেওয়ার চেষ্টা করতেছি। আর মেইন এক্সামের ক্ষেত্রে, মেইন পরীক্ষার ক্ষেত্রে আসলে তুমি যা পড়তেছো এর মধ্যেই কিন্তু আসে, তোমার পড়ার বাইরে কোনো প্রশ্ন আসে না। যদি পড়ার বাইরে প্রশ্ন আসে, সিলেবাসের বাইরে প্রশ্ন আসে, সেটা সবার জন্যই কঠিন। সবার জন্যই কিন্তু এটা প্রশ্নটা কঠিন হবে। যেমন গুচ্ছের ক্ষেত্রে তোমরা দেখো প্রশ্ন কঠিন আসছে, কাটমার্ক কিন্তু অনেক নিচে নামে আসে, তাই না? তো কৃষির ক্ষেত্রেও সেম, যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়, প্রশ্ন যদি বাইরে থেকে আসে, তাহলে তোমার জন্য যেমন কঠিন, অন্য জনের জন্য কঠিন। যেমন গত বছর তোমার কাটমার্ক অনেক কম ছিল কারণ কৃষি প্রশ্ন কঠিন ছিল। তো অবশ্যই তুমি আগে মেক শিওর করো যেগুলো তুমি পারা জিনিস, যেগুলো সহজ প্রশ্ন, যেগুলো তোমার পড়ার মধ্যেই আসছে, সেগুলো তোমার ভুল যেন না হয়। সেগুলো তোমার ভুল হওয়ার কারণ কি? একটা কথা হচ্ছে, তুমি যদি কনফিডেন্স, তোমার একটা প্রবলেম সেটা হচ্ছে কনফিডেন্স। ঠিক আছে? কনফিডেন্স এবং হচ্ছে প্র্যাকটিস। কনফিডেন্স এবং প্র্যাকটিস, দেখো দুইটা জিনিস তোমাকে 100% এনশিওর করতে হবে। তোমাকে মেইনলি হচ্ছে প্র্যাকটিস করতে হবে 100% অ্যাকুরেসি দিয়ে। তুমি যদি 100% প্র্যাকটিস করতে পারো, 100% প্র্যাকটিস বলে তোমার প্র্যাকটিসগুলো তুমি দেখে দেখে করবা না। তুমি প্রশ্ন যেভাবে পাও, অপশন বাদ অপশন, শুধুমাত্র অপশন সহ ব্যাখ্যা টাকা নিচে কোনো উত্তর নাই, এভাবে তোমাকে প্রশ্নগুলো সলভ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসে তোমাকে সেভাবে সলভ করতে হবে। আমরা কিন্তু নিচে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকে ওগুলো দেখে খুব সহজেই বুঝতে পারি, এবং ওগুলো থেকে কিন্তু আমরা সহজে প্রশ্ন সলভ করতে পারি। প্রশ্ন ব্যাংক দেখে দেখে আমরা খুব সহজেই সলভ করতে পারি, মনে হয় সহজ। দিন শেষে তোমাকে যদি সেম প্রশ্নই আমি যদি উত্তর বাদে দিয়ে দেই তাহলে তুমি হিমশিম খাবা। কেন? কারণ তুমি উত্তর ছাড়া প্র্যাকটিস করো নাই। তো তোমাকে যদি এই যে পারা জিনিস তোমাকে ভুল করা যাবে না, এই জিনিসটা তুমি প্রবলেম যদি সমাধান করতে যাও তাহলে তোমাকে হচ্ছে অ্যান্সার বাদে তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে তুমি অ্যান্সার দেখে প্র্যাকটিস করতে পারো, এরপরে তুমি অ্যান্সার দেখে বা দেখবা যে প্র্যাকটিস অংশে কিছু অফলাইনে যদি কোনো মডেল টেস্ট বুক পাও সেটা দেখে তুমি এক্সাম দিতে পারো। অর্থাৎ মেন কথা, বাসাতে তোমাকে প্র্যাকটিস করতে হবে উত্তর ছাড়া একদম শুধুমাত্র অপশন দিয়ে পরীক্ষায় যেভাবে সেভাবে। তাহলে তোমার ব্রেনটা আসলে বুঝতে পারবে যে পরীক্ষার হলে তোমাকে কিভাবে করা যায়। ঠিক আছে? তোমাকে ওভারকাম করা যায়। তো তোমাকে প্র্যাকটিসের কিন্তু বিকল্প নাই, তোমাকে যত পারো বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তুমি দেখবে যে তোমার কনফিডেন্সটা বিল্ড আপ হচ্ছে, আর কনফিডেন্স যদি বিল্ড আপ হয়, তোমার ভিতরে যদি পজিটিভ কনফিডেন্স থাকে, তাহলে পরীক্ষা হলে তুমি ভালো কিছু করতে পারবা, যে কোনো এক্সামে তুমি ভালো একটা মার্ক তুলতে পারবা। ঠিক আছে? তো তোমাকে কনফিডেন্সটাকে গ্রো করতে হবে। কিভাবে গ্রো করবা? তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে সঠিক ওয়েতে। তোমার স্ট্র্যাটেজি ভুল করা যাবে না। তুমি দেখে দেখে সলভ করে প্রশ্ন হয়তো নাও অ্যান্সার মিলতে পারো, নতুন একটা প্রশ্ন হলে তুমি কিন্তু ঘুরে যাবা। ওই একই প্রশ্ন তোমাকে যদি একটু ভাষা চেঞ্জ করে দেই তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে উত্তর ঢিকে ঢিকে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তুমি যখন চিন্তা করবা, তোমার ব্রেনকে যখন খাটাবা, তখন তোমার কিন্তু ওই যে ভিতর থেকে যে কনসেপ্ট আছে সেটা তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো ব্রেনকে যদি না খাটাও, উত্তর দেওয়া আছে ডিরেক্ট দেখতেছো, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ বুঝতেছি, এইভাবে হবে না। তোমাকে ব্রেনকে খাটাইতে হবে, আসলে এটা কিভাবে হলো নিজে নিজে সলভ করার চেষ্টা করতে হবে। যদি এইভাবে পড়তে পারো দেখবে যে একটা ভালো ফলাফল পাচ্ছ। কারণ একটা প্রশ্ন সলভ করতে গিয়ে তোমার মাথায় অনেক কনসেপ্ট চিন্তা ভাবনা হবে, এই সূত্র দিয়ে হবে নাকি এই সূত্র দিয়ে হবে। তুই যে বারবার চিন্তা ভাবনা করতেছো, এই চিন্তা ভাবনাতেই কিন্তু এটাই কিন্তু মেন দরকার। তোমার প্রিপারেশনে যে তুমি চিন্তা করতেছো এটাই হচ্ছে মেন দরকার। ঠিক আছে? তো মেন বিষয় তুমি চিন্তা করতে হবে, চিন্তা করে একটা প্রশ্ন নিজে নিজে সলভ করার চেষ্টা করবা, তাহলে তোমার কনসেপ্টগুলো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। যখন এরকম করে করবা দেখবে যে পরীক্ষার হলে নতুন প্রশ্ন দেখে তুমি ঘাবড়াবা না, তোমার কনফিডেন্সটা ঠিক থাকবে, তুমি পরীক্ষায় ভালো একটা মার্ক পাবা। ঠিক আছে? এটার সলিউশন হচ্ছে এইটা। বুঝতে পারলো? এবং একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে টাইমার ফিক্সড করবা। টাইমার ফিক্সড করে তুমি হচ্ছে এক্সাম বাসায় পড়বা। ঠিক আছে? দেখা গেলো 40টা এমসিকিউ আছে,
40টা এমসিকিউ তুমি চেষ্টা করবে প্রথমে 1 ঘন্টাতে সলভ করার, ঠিক আছে? আস্তে আস্তে টাইম কমানোর চেষ্টা করবা, ঠিক আছে? সর্বোচ্চ 1 ঘন্টা দিয়ে দেখবা যে 1 ঘন্টায় 40টা এমসিকিউ তুমি সলভ করতে পারতেছো কিনা, ঠিক আছে? টাইম ম্যানেজমেন্টটাও তোমাকে এখন থেকে ঠিক করতে হবে। তুমি 30টা প্রশ্ন দেখবা, 30টা প্রশ্ন তুমি 40 মিনিটে সলভ করতে পারতেছো কিনা, বা 20টা প্রশ্ন তুমি দেখবা যে 30 মিনিটে সলভ করতে পারছো। এভাবে কম সময়ের মধ্যে আস্তে আস্তে সময়টা কমাবা, এরপরে 20 মিনিটে দেখবা, এরপরে 15 মিনিটে দেখবা, এভাবে আস্তে আস্তে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। তো এই জিনিসগুলো তুমি যদি করো তাহলে পরীক্ষায় তুমি মার্ক তুলতে পারবা। আচ্ছা, এরপর সাথে দৈনিক তোমাকে কিভাবে পড়া উচিত? দৈনিক তোমার পড়বা হচ্ছে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে। তোমার প্রথম কাজ হবে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা। কি করা? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, ঠিক আছে? প্রশ্নগুলো দেখবা, একটা অধ্যায় যখনই পড়বা ওই অধ্যায়ের প্রশ্ন ব্যাংকটা আগে দেখবা, দেখবা যে ওই অধ্যায় থেকে কী কী টাইপের প্রশ্নগুলো বেশি আসছে, সুন্দর করে খাতায় নোট করবা। নোট করে যদি তুমি বায়ো দেখো, বায়ো এবং কেমিস্ট্রি, বায়ো এবং কেমিস্ট্রি এর ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে। কি করতে হবে? মূল বইটা ভালো করে পড়তে হবে। মূল বইটা ভালো করে পড়লে বায়োলজি এবং কেমিস্ট্রি তুমি ফুল মার্ক তুলতে পারবা, ঠিক আছে? বায়োলজিতে 30 এবং কেমিস্ট্রিতে 20, এই 50 মার্ক কিন্তু আরামসে তুমি তুলতে পারবা। 50-এর মধ্যে মিনিমাম 40 প্লাস তোমার আসবেই যদি মূল বইটা খুব ভালো মতো পড়া যায়, ঠিক আছে? তাহলে মূল বই কীভাবে পড়বা? কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, টপিকগুলো সিলেকশন করবা কোন কোন টপিক থেকে আসছে, দেন মূল বইটা ওই টপিকগুলো ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে নেবা, দেন আবার কোশ্চেন ব্যাংক সলভ করে মূল বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে এগুলো ভালো মতো সলভ করবা, তাইলে হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে টাইপ ওয়াইজ, ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ফিজিক্সের ক্ষেত্রে থিওরির জন্য, ফিজিক্সের ক্ষেত্রে থিওরির জন্য তুমি কি করবা? সূত্রগুলো দেখবা, এককগুলো দেখবা, মাত্রাগুলো দেখবা, এবং ম্যাথমেটিক্যাল টার্মের জন্য তোমাকে টাইপ ওয়াইজ সলভ করতে হবে। কি করতে হবে? টাইপ ওয়াইজ সলভ করতে হবে। এই ক্ষেত্রে তুমি কি করবা? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, এই ক্ষেত্রে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেখবা, ঠিক আছে? ভার্সিটি এই ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা হচ্ছে উদ্ভাসের, ওইখানে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করা আছে, সেগুলো দেখতে পারো। এই ক্ষেত্রে যদি আরও অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি আসপেক্ট সিজের বইগুলো দেখতে পারো। আসপেক্টের ম্যাথ এবং ফিজিক্সের বইগুলো যেগুলো আছে ওগুলো তুমি দেখতে পারো যদি তোমার প্রিপারেশন আগে থেকে নেওয়া থাকে। যদি নতুন হও, তুমি ম্যাথমেটিক্সে তুমি নতুন করে ম্যাথমেটিক্যাল টার্ম দেখছো, তাহলে তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা দেখবা। আর যদি আগে থেকে পড়া থাকে তাহলে আসপেক্ট সিরিজের ম্যাথের প্র্যাকটিসগুলো করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো পূর্বের পড়া কিভাবে রিভিশন দেওয়া উচিত। দেখো, তুমি যাই পড়ো না কেন, আগের পড়াগুলো যদি না দেখো তাহলে 2 মাস পরে তোমার মাথায় কিছু থাকবে না। তো তোমার কাজ হবে তুমি প্রতিদিন যা পড়তেছো মিনিমাম তোমাকে 1 ঘন্টা, 1 ঘন্টার টাইম তোমাকে রাখতে হবে। 1 ঘন্টা সময় মিনিমাম তোমাকে রাখতে হবে, যেগুলো তুমি পূর্বে আগের দিন পড়ছো বা তার আগে পড়ছো এগুলো তোমাকে রিভিশন দিতে হবে, ঠিক আছে? তুমি মনে করো আজকে একটা চ্যাপ্টার পড়লা, যেমন আজকে আমাদের অনুজীব চ্যাপ্টারটা পরীক্ষা, তুমি আজকে অনুজীব পড়ছো, তাহলে কালকে ফিজিক্সের জন্য একটা চ্যাপ্টার শুরু করবা। তো ফিজিক্সের চ্যাপ্টারটা শুরু করার পরে পড়লা, পড়ার শেষে তুমি 1 ঘন্টা সময় রাখলা, বা 1 ঘন্টা সময় তুমি আগে থেকে ধরে রাখলা যে 1 ঘন্টা আমি আগের পড়াগুলো রিভিশন দিব। তাহলে 1 ঘন্টা আগের পড়াগুলো রিভিশন দিলে, বা আজকে যেটা পড়ছো অনুজীব, আগামীকালকে তুমি 1 ঘন্টা অনুজীবটা আবার দেখলাম, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখলা, বা অনুজীবের আগে যে চ্যাপ্টারগুলো দেখছো ওগুলো একটু দেখলা 10-20 মিনিট করে, চোখটা বুলাবা, ঠিক আছে? যেন পড়াটা মাথা থেকে আউট না হয়ে যায়। যতটুকু থাকুক 30-40% মাথায় যতটুকু থাকুক, ওইটা তোমার পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য তোমার জন্য সহজ হবে। দেখবা তুমি একদিনে 2-3টা মানে একদিনে একটা সাবজেক্ট টোটালি তুমি রিভিশন দিতে পারবে যদি এইভাবে পড়তে পারো। শেষের সময় রিভিশন দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিভিশন তোমাকে মাস্ট দিতে হবে। তো আগে থেকে যদি তুমি অল্প অল্প করে রিভিশন দিতে পারো তোমার জন্য সহজ হবে বিষয়টা, ঠিক আছে? তাহলে প্রতিদিন তুমি 1 ঘন্টা করে হাতে রাখবা পূর্বের পড়াগুলো রিভিশন দেওয়ার জন্য, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, পরবর্তীতে পড়াগুলো মনে রাখতে সাহায্য করবে অনেক বেশি, ঠিক আছে? এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? আজকে পড়তেছি 2 মাস পরে যদি সব ভুলেই যাই তাহলে তো লাভ নাই। তো যদি না ভুলতে চাও তাহলে প্রতিদিনের পড়া এবং তার পূর্বের পড়াগুলো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় নিয়ে 20-10 মিনিট পরে চোখ বোলাবা, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকগুলো। এবার কোনগুলো বেশি বেশি পড়া উচিত? দেখো, তোমার আমাদের অলরেডি অ্যানালাইসিস করা টপিকগুলো দেওয়া আছে, আমাদের সবগুলা অধ্যায়ভিত্তিক এখনো দেওয়া হয় নাই, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস দেওয়া আছে। তো ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের অলরেডি দেওয়া আছে, তাই না? ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের দেওয়া আছে। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তুমি দেখতে পারো, তোমাদের রুটিনটা ফলো করবা, ঠিক আছে? তোমাদের বেশি কিছু না, তুমি রুটিনটা ফলো করবা, রুটিন অনুযায়ী পড়াশোনা করবা। রুটিন অনুযায়ী পড়াশোনা করে তুমি কি করবা? ভার্সিটি কোঅপারেশন ব্যাংকটা সলভ করবা, তারপর কৃষি প্রশ্ন ব্যাংকটা সলভ করবা, এরপর মূল বইটা দেখবা। এই 3টা জিনিস যদি কম্বিনেশন করে পড়তে পারো ভালো মতো এবং প্র্যাকটিসটা যথাযথ করতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখো, তুমি কিন্তু অলরেডি পড়ছো, ঢাবি রাবি জাবি চবি অনেকগুলো পরীক্ষা হয়েছে, গুচ্ছ পরীক্ষা হয়েছে, তুমি তো পড়ছো, এমন না যে তুমি পড়ো নাই। তো ওই পড়াগুলোই জাস্ট রিভিশন দাও। এখন তো আর পড়তে বেশি সময় লাগবে না, এখন তোমার পড়তে বেশি সময় লাগবে না, কারণ তুমি গুচ্ছের আগে যথেষ্ট পড়াশোনা করছো। হয়তো কোনো একটা কারণে তোমার চান্স মিস গেছে বা পজিশন অনেক পিছিয়ে আসছে, ঠিক আছে? নার্ভাসনেস কারণে বা প্র্যাকটিসের অভাব। তো ওইগুলাই তুমি এখন বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি পড়াগুলো দেখো। আগের যে গ্যাপগুলো, তুমি এখন যে চ্যাপ্টারটা পড়তেছো ওই চ্যাপ্টারে তোমার আগে কোনো গ্যাপ ছিল কিনা, বা আগে তুমি পর্যাপ্ত প্র্যাকটিস করছো কিনা। যদি পর্যাপ্ত প্র্যাকটিস না করে থাকো তাহলে এখন করতে হবে। আর আজকে যদি একটা সহজ চ্যাপ্টার থাকে, তোমার যদি এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আগামীকাল যে চ্যাপ্টারটা আছে ওইটা তুমি দেখবা। মনে করো আজকে একটা সহজ চ্যাপ্টার তুমি পড়লা, তোমার হাতে এখন সময় আছে, তুমি কি করবা? তুমি পূর্বের পড়াগুলো রিভিশন দাও এবং আগামীকাল যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার পড়াগুলো পড়ো, মানে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? চাইলে তুমি আগায় রাখতে পারো,
কিন্তু পিছনে পড়া যাবে না। ওকে, এবার হতাশ, দেখো হতাশ লাগতে পারে, দেখো কোথাও অনেকের চান্স হয় না, তাই না? বাট একটা সুযোগ তোমার হাতে আছে। এখন হতাশ হয়ে তো আসলে কিছু তুমি করতে পারবে না। তোমার হাতে যে অপরচুনিটি আছে, হতাশ হইলে তুমি দেখবে যে তোমার পড়াশোনা হচ্ছে না, এবং পড়াশোনা যদি না হয় তাহলে এটা একটা বাজে একটা ইফেক্ট কিন্তু পড়বে। তো পরীক্ষা লাগে একদিন দুদিন পরে কিন্তু চান্স পাওয়া যায় না। এটা তোমাকে অনেকে গল্প শোনাবে যে আমি এক সপ্তাহ পড়তে চান্স পেয়েছি, আসলে এটাও কিন্তু হয় না। সে আগে থেকেই পড়ছে, হয়তো কোনোভাবে প্র্যাকটিস করে গেছে, এটা তো লুকায়, এটা জাস্ট ফ্লেক্স নিচ্ছে, ঠিক আছে? ওভাবে হয় না। তো হতাশ হয়ে গেলে দেখবে যে তুমি যা পড়ছো, এতদিন যা পড়ছো সেগুলো তোমার মাথা থেকে আউট হয়ে যেতে থাকবে। তো হতাশ, অনেকদিন পরীক্ষার হয়ে গেছে, তোমার রিজিকে নাই, হয় নাই কোনোভাবে, তো হয়তো চান্সটা মিস গেছে, যাইতেই পারে ভাই। অনেকগুলা সিট আসলে নাই, পরীক্ষার্থী 1 লাখ, সিট আছে দেখা গেল 12,000 20,000, তো সবাই তো চান্স পাবে না, স্বাভাবিক, তাই না? তো তোমাকে কৃষি গুচ্ছে যেন একটা চান্স হয়, তোমার জন্য পজিশনটা যেন সামনে এসে টপ করতে পারে, এরকম একটা মনোভাব তোমাকে তৈরি করতে হবে। তো তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, বাবা মার মুখের দিকে তাকায় হলে তোমাকে পড়তে হবে, তাদেরকে একটা যেন তুমি গিফট দিতে পারো, এটা একটা গিফট। তুমি যখন ভালো কিছু করবা আলটিমেটলি লাভ তোমার, বাট বাবা মা খুশি হবে, তাই না? কেন খুশি হবে? কারণ আমার সন্তান একটা ভালো জায়গাতে যাচ্ছে। তো বাবা মার কথা চিন্তা ভাবনা করে, তাদের কষ্টের কথা ভেবে, তোমার জন্য, তোমার পড়াশোনার জন্য কি তারা অনেক কষ্ট করছে, অনেক স্যাক্রিফাইস করছে তোমার জন্য। তো তাদের স্যাক্রিফাইসের কথা ভেবে তোমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। শেষ 2 মাস তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, যতটুকু দরকার তার থেকে বেশি পড়তে হবে। বুঝতে পারছো? যদি 5 ঘন্টা লাগে তুমি 8 ঘন্টা পড়বা। এখন তোমাকে পড়তে হবে, তোমার এক বন্ধু 6 ঘন্টা বলে তোমাকে এখন 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়তে হবে। এখন তোমাকে 2 মাস কোনো দিকে তাকানো যাবে না, পড়াশোনা করবা আর প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ। তোমাকে এখন প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে। দেখো যা পড়ার তুমি কিন্তু অনেকদিন পড়ছো, ঠিক আছে? তোমার পড়াশোনা কিন্তু অনেক হয়েছে, তুমি বই পড়ছো, প্রশ্ন ব্যাংক পড়ছো, অনেক পড়ছো। এখন তোমার কাজ খালি প্র্যাকটিস, নিজেকে 2 মাসের মধ্যে খালি প্র্যাকটিসের মধ্যে রাখো। নতুন প্রশ্ন, অজানা প্রশ্ন, সহজ প্রশ্ন যা আছে সব প্রশ্ন সলভ করবো। ডিইউ আর ইউ জিউ যা আছে সবগুলা প্রশ্ন তুমি সলভ করবা, ঠিক আছে? ডিইউ আর ইউ জিউ এগ্রি যা আছে সব প্রশ্ন তুমি সলভ করা, তোমার কাজই হচ্ছে এখন খালি প্রশ্ন সলভ করা। হতাশ হওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবা, তুমি পারবা, যদি তোমার রিজিকে থাকে পারবা। তোমার হাতে আছে শুধুমাত্র চেষ্টা করা, তুমি চেষ্টা করে যাও। তোমার চেষ্টাতে তুমি কমতি রাখো না, তুমি যেন নিজেকে বলতে পারো আমি চেষ্টাতে কোনো কমতি রাখি নাই। বুঝতে পারছো? লাক যেটা আছে, চান্স পাইতে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে তোমার প্র্যাকটিস, তোমার প্রিপারেশন, এবং একটা হচ্ছে লাক। তো লাকটা তো আসলে আমাদের হাতে নাই, এটা আছে সৃষ্টিকর্তার হাতে। সেই যদি রিজিক রাখে তাহলে হবে। আর আমাদের হাতে আছে পরিশ্রম, তো আমরা পরিশ্রমটা করব, যেন সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারি, সর্বোচ্চ শ্রমটা যেন এখানে দিতে পারি, এটা তোমাকে এনশিওর করতে হবে। তো তুমি যদি এটা এনশিওর করতে পারো, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা তোমার উপরে খুশি হবে, কারণ তুমি এত পরিশ্রম করতেছো, দিন রাত খাটতেছো, কেন তোমার উপরে কেন রহম করবে না? হয়তো স্ট্র্যাটেজি ভুল ছিল, তোমার পড়াশোনাতে হয়তো কোনো গ্যাপ ছিল, গাফিলতি ছিল, যার কারণে চান্সটা হয় নাই। তো এবার ওই গ্যাপগুলা, ওই যে ভুল স্ট্র্যাটেজি ছিল ওগুলো ফিল আপ করে, ওগুলা বাদ দিয়ে তোমাকে নতুনভাবে যে সঠিক স্ট্র্যাটেজি ওটা ফলো করবা, সুন্দর মতো রেগুলারলি মেনটেন করে পড়বা। আমরা যেভাবে তোমাকে বলছি, যেভাবে পড়তে বলছি সেগুলো ফলো করবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং তুমি যদি হতাশ না ধরে টিকে থাকতে পারো, 2-2.5 মাস ধরে প্রিপারেশন নিতে পারো রেগুলার, দেখবে যে একটা ভালো কিছু হবে। এটা আমরা আশা করতে পারি, এটা তুমি আশা করতে পারো। তো রেগুলারিটি, ডিসিপ্লিন, এটার উপর কোনো কমতি রাখা যাবে না। বুঝতে পারছো? একদিনও গ্যাপ দেওয়া যাবে না, প্রতিদিন তোমাকে পড়তে হবে। তো একদিন গ্যাপ দিবা মানে তুমি পিছায় যাবা। তুমি অলরেডি পিছায় আছো অন্যদের থেকে, তোমার বন্ধুদের চান্স হয়ে গেছে, তোমার হয় নাই, তুমিও তাদের থেকে পিছায় আছো। তো পিছায় যেন না থাকতে চাও, সেটা তোমাকে একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট সব তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো এই সময়গুলো নষ্ট করা যাবে না। এবং পূর্বের যে ভুলগুলো করছো, পূর্বের যে গ্যাপগুলো আছে সেগুলো এখন ভাই ফিল আপ করতে হবে, ঠিক আছে? পূর্বের যা গ্যাপগুলো আছে সবগুলা এখন ফিল আপ করতে হবে। তো ফিল আপ করে নতুন উদ্যমে তোমাকে আগায় যাইতে হবে, এবং বেশি বেশি প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিস ছাড়া বুঝতে পারবে না আসলে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। প্রশ্ন অ্যানালাইসিস পড়লে দেখবে যে কম সময় তুমি একটা ভালো একটা রেজাল্ট পাচ্ছ। কম সময়ে ভালো রেজাল্ট পাইতে হলে তোমাকে অবশ্যই প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হবে। কৃষির প্রশ্ন অ্যানালাইসিস করো, সে তোমার হচ্ছে বাকিবির প্রশ্নগুলো দেখবা। দেখো এখানে কৃষির জন্য কিন্তু তোমার বাকিবির প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাকিবি এবং বাকিবির প্রশ্ন থেকে প্রায় সব ভার্সিটির প্রশ্নগুলাই মানে থাকে। বাকিবির যে প্রশ্ন টাইপ, সেখানে প্রায় সব কৃষিগুচ্ছের মধ্যে কিন্তু ওই টাইপের প্রশ্নগুলো থাকে। বাকিবি দেখবা এবং সিবাসু, এই দুইটা ভার্সিটির প্রশ্নগুলো খুব ভালো মতো দেখবা, ঠিক আছে? সিবাসু এই দুইটা ভার্সিটির প্রশ্নগুলো তুমি খুব ভালো মতো সলভ করার চেষ্টা করবে এবং অ্যানালাইসিস করবে যে কোন টাইপের প্রশ্নগুলো আসছে। থিওরি আসছে, থিওরি কিন্তু আসে ভালো, ঠিক আছে? থিওরিতে তোমাকে ভালো হইতে হবে। ম্যাথমেটিক্যাল দুর্বল থাকলে থিওরিতে তোমাকে ভালো হইতে হবে। ইংলিশে গুরুত্ব দিবা, ইংলিশে 10 মার্ক আছে। তো বায়োলজিতে ভালো করে করার চেষ্টা করো। বায়োলজিতে কি মার্ক বলো তো? একদম 30-এ 30 থিওরি মার্ক। তো এখানে তুমি যদি ভালো করতে পারো, দেখবা যে 30-এর মধ্যে তুমি 25-26 তুলে ফেলতে পারতেছো। তো ওগুলোতে সময় কম লাগে কিন্তু মার্ক বেশি পাওয়া যায়। আর ম্যাথ ফিজিক্সে তোমার সময় লাগবে বেশি যদি ম্যাথমেটিক্যাল টার্ম দেয়, বাট মার্ক তুমি তুলতে পারো না বেশি। তো যেগুলোতে মার্ক তুমি তুলতে পারো বেশি, সেগুলোতে ফোকাস দিবা, ঠিক আছে? তাহলে দেখবা যে অল্প সময়ের মধ্যে তুমি বেশি মার্ক তুলে ফেলছো। বাকি সময়টা তুমি ম্যাথ ফিজিক্সে দিতে পারলে তোমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবা। এবং এছাড়া তোমাদের যদি প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এছাড়া আমাদের যে প্রবলেম সলভিং গ্রুপ আছে সেখানে জানাবা। আমার ইনবক্সেও জানাতে পারো যদি কারো কোনো সমস্যা থাকে, আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। সর্বক্ষণিক আমাদের যে সেবাটা আছে
এক্সাম ব্যাস হওয়া সত্ত্বেও এখানে তুমি সবগুলো জিনিসই পাচ্ছ, সমস্যা নেই। তো হতাশ হওয়া যাবে না, লেগে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবার জন্য শুভকামনা, দোয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং রেগুলার পড়াশোনা করার চেষ্টা করো। আল্লাহ হাফেজ, দেখা হবে। নেক্সট গাইডলাইন সেশনটা আমরা লাইভে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাই।